শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে, অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের খেতে। মাঠের ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ। তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। দেহের স্বাদের কথা কয়, বিকালের আলো এসে হয়তোবা নষ্ট করে দেবে তার স্বাধীর সময়। চারিদিকে এখন সকাল, রোদের নরম রং শিশুর গালের মতো লাল। মাঠের ঘাসের পরে শৈশবের ঘ্রাণ, পাড়াগাঁর পথে ক্ষান্ত উৎসবের পড়েছে আহ্বান। জীবনানন্দ দাশ এবং অবসরের গান প্রথম চরণ দিয়ে শুরু করছে আজকের সকাল 24। আমন্ত্রণ সবাইকে, শুভ সকাল জানাই। আমি তাসরিফা মোহনা। আজ শনিবার 27 পৌষ 1431 বঙ্গাব্দ, 11 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। শীতের সকাল, পৌষের এই সকালে উত্তরের শীত পরিস্থিতি জানব। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি শীতের খবর জানাতে আজ উত্তরের জেলা দিনাজপুরে। আর দিনাজপুর থেকে পৌষের এই সকালে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন বিপুল সরকার সানি। সানি, শুভ সকাল। দেখতে পাচ্ছি ভীষণ কুয়াশা পড়েছে আজ দিনাজপুরে। বোঝা যাচ্ছে যে বেশ শীত ভালোই জেঁকে বসেছে। দিনাজপুরের শীতের পরিস্থিতি সম্পর্কে ওরা জানতে চাই, সেখানে জনজীবন কিভাবে কাটছে, শীত কি তাপ খুব বেশি কিনা, বা সেটার কারণে কি কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কিনা দিনাজপুর এবং তার আশেপাশের এলাকাতে, কি অবস্থা শীতের? শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন, আসলে ঘন কুয়াশা, যেটি বেশ কয়েকদিন ধরে আসলে এই এলাকায় কুয়াশাটা এরকম ছিল না। আজকে যে কুয়াশা, তাতে করে দেশটির সঙ্গে খুবই কাছাকাছি, অর্থাৎ বেশি দূরে আসলে দেখা যাচ্ছে না। এবং আমরা সকালে যেটা তাপমাত্রা জানিয়েছে আবহাওয়া, 11.0 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে আসলে ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। সেই হিসেবে তাপমাত্রা কিন্তু আজকে অনেকটাই বেশি, কিন্তু কুয়াশা বলছে যে শীতের প্রকোপটা আজকে হয়তোবা গতকালকে থেকে বেশি, এমনটি মনে হচ্ছে। এবং গতকালকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি সূর্য উঠেছিল, প্রখরতা বেশ ছিল, এবং মাঠে ঘাটে কৃষকদের কাজকর্ম, যে খেটে খাওয়া মানুষের কাজকর্ম, তাদের যে প্রাণ চাঞ্চল্য, সেটা দেখে কিন্তু মনে হয়েছিল যে আসলে তাপমাত্রা কম হলেও কিন্তু আসলে যে শীতের যে প্রকোপ, সেটা কিন্তু আসলে তাদের শিকড় ছুঁতে পারেনি। কিন্তু আজকে যেটা দেখছি যে আসলে আমরা মাঠে এসেছি একটু, এই মাঠে কিন্তু এখন পর্যন্ত কোনো কৃষকের দেখা পাইনি। যদিও দুজন কর্মজীবী মানুষ, তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটা বলছেন যে আসলে এই কুয়াশা যদি হয় তাহলে তাদের বেশ কষ্ট হয়, এবং তারা ঠিকভাবে কাজ করতে পারে না। কাজ করলেও ঠিকভাবে তারা যে সেই উৎপাদন খরচটাও অনেকটা বেশি হয়। ফলে তাদের এই শীতের বেশ করে কুয়াশা তাদের বেশ সমস্যার মধ্যে ফেলে। আর আমাদেরকে আবহাওয়া দপ্তর যেটি জানিয়েছে যে বেশ কয়েকদিন ধরে হিমালয়ের কাছাকাছি একটি বায়ুবলয় অবস্থান করছিল, যার কারণে হিমেল বাতাসের প্রভাবটি সেটি কিন্তু আসলে এই এলাকায় ছিল না। কিন্তু যেই বালু বলয়টি ছিল, সেটি কিন্তু চলে যাওয়ার কারণে এখন সেই হিমেল বাতাসটা মোটামুটি ভাবে এখন রয়েছে। এবং আজকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে ঘন্টায় 3 থেকে 4 কিলোমিটার বেগে এই হিমেল বাতাস বইছে। ফলে যে শীতের অনুভূতি, সেটি মোটামুটি অনেকটাই বেশি। এবং আবহাওয়া দপ্তর আমাকে জানিয়েছে যে এই যে প্রকোপটি, এটি কিন্তু 2-1 দিন স্থায়ী হতে জি থাকবে। সানি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী সানি ছিলেন আমাদের সঙ্গে, এবং উত্তরা জেলা দিনাজপুর থেকে আমরা এই পৌষের শীতের সকাল সম্পর্কে জানছিলাম তথ্য, দিনাজপুরের মানুষের কথা। এবারে অন্য একটি প্রসঙ্গ, নারী এবং কিশোর প্রসঙ্গ। নারী ও কিশোরদের স্বাস্থ্য সচেতন করার লক্ষ্যে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে আয়োজন করা হয়েছে দৌড় প্রতিযোগিতা। স্বাস্থ্য সচেতনতায় কিশোরদেরকে দৌড় প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করা, এই সম্পর্কে জানবো এবারে। যুক্ত করছি সহকর্মী আজহার উদ্দিন শিমুলকে। শিমুল, শুভ সকাল আপনাকে। দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সিলেটের শিশু কিশোরদেরকে নিয়ে। এই দৌড় প্রতিযোগিতা স্বাস্থ্য সচেতনতা রক্ষায় কতখানি অগ্রণী ভূমিকা পালন করবে, সে সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই।
তাসনুবা, শুভ সকাল। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ এলাকায়। আজকে আসলে একটি প্রতিযোগিতা শুরু হয়েছে, মিনি রান প্রতিযোগিতা। এটা মূলত একটি বিদেশি সংস্থা আয়োজন করেছে। আমরা দেখেছি সকাল থেকেই সিলেটের যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসলে অংশ নিয়েছেন এবং ঠিক 8টার সময় এই রানটি শুরু হয়েছে। আমরা আয়োজকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন নারী এবং কিশোরীদের সুস্বাস্থ্য যাতে মানে বজায় থাকে, এই কারণে তারা এটার অংশ হিসেবে কিন্তু এই মিনি রানের আয়োজন করেছেন। আমরা আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু 3 শতাধিক শিক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছে এবং সিলেটের যে সার্কিট হাউস রয়েছে, এই সার্কিট হাউস এলাকা থেকে এই মিনি রানটি শুরু হয়েছে। এটা প্রথমেই যাবে নগরীর বন্দর এলাকায়। বন্দর এলাকা থেকে এই রানটি আবার ফেরত আসবে সার্কিট হাউসে, আবার সার্কিট হাউস থেকে এই রানটি আবার বন্দর যাবে। অর্থাৎ এখানে 2 রাউন্ড রাখা হয়েছে। এই 2 রাউন্ডের পরপরেই শিক্ষার্থীদের মধ্যে আসলে যারা বিজয়ী হবেন তাদেরকে এখানে পুরস্কার তুলে দেওয়া হবে। এবং আমরা এখানে আয়োজকরা জানিয়েছেন যে এটা তারা সিলেটেই আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। এই প্রতিযোগিতা তারা সারা দেশে আসলে ছড়িয়ে দিতে চান। মূলত বিদেশি সংস্থার আয়োজনে এই আয়োজনটি চলছে। আমরা হয়তো আরো তথ্য আপনাদের জানিয়ে দিতে পারবো পরবর্তী বুলেটিনে। তাসনুবা, এই ছিল আমার কাছ থেকে। শিমুল, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। জি, আজহারউদ্দিন শিমুল ছিলেন আমাদের সঙ্গে সিলেট থেকে। এবং শারীরিক স্বাস্থ্য সবসময় গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেটি যদি বয়সন্ধিকালে হয় তখন সেটি আরও বেশি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। শিশু কিশোরদেরকে নিয়ে সিলেটের মাধ্যমিক স্কুলগুলোর এই উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার। চলুন এবারে জেনে আসি আবহাওয়া বার্তা। সারা দেশের আবহাওয়ার পরিস্থিতি জানাতে এবারে দেখে নেওয়া যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য এবং আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। দেখে নেই গেল 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 25.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 27.3 এবং সর্বনিম্ন 9.5 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 25.5 এবং সর্বনিম্ন 12.2 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 25.2 এবং সর্বনিম্ন 11.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 25.5 এবং সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 27.7 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 24.8 এবং সর্বনিম্ন 11.5 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 25.5 এবং সর্বনিম্ন 11.4 ডিগ্রি সেলসিয়াস। দেশে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 29.2 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশের দিন ও রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই ছিল আজকের আবহাওয়ার পরিস্থিতি। চলুন একটু চোখ বোলানো যাক আজ সংবাদ শিরোনামগুলোতে। আমার হাতে বেশ কিছু দৈনিক রয়েছে। সমকাল দিয়ে শুরু করছে। সমকাল অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস প্রধান সংবাদ শিরোনাম পড়ছে, কষ্টে চলা মানুষের উপর চাপ আরও বাড়ল, শত পণ্য ও সেবায় শুল্ক কর, আইএমএফের শর্ত মানতে এই সিদ্ধান্ত, মূল্যস্ফীতি আরও ফুঁসবে, ওষুধের বেলায়ও সরকার কঠোর। পাশেই আরেকটি শিরোনাম, মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক, হাসিনা ঘনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার। এবং তার পাশেই আরও একটি শিরোনাম, মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী কন্যা, তারিক আহমেদ সিদ্দিক অর্থ পাচার, দুর্নীতি, প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় প্রত্যাখ্যান। তার নিচেই আরেকটি সংবাদ শিরোনাম যেটি গতকাল থেকেই ভীষণভাবে গুরুত্ব বহন করছে, দাবানলে পড়ছে মাইলের পর মাইল, সঙ্গে লুটতরাজ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের 5টি দাবানল সক্রিয়, প্রতিদিন নতুন নতুন জায়গায় তা ছড়িয়ে পড়ছে। ওয়েস্ট হিলস এলাকায় আগুন নেভাতে হেলিকপ্টার থেকে পানি ফেলছেন অগ্নি নির্বাপনকারীরা। এবারে পড়ছি দৈনিক প্রথম আলো। স্থানীয় সরকার ব্যবস্থা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে প্রথম আলো। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে মতপার্থক্য। বিএনপি চায় জাতীয় নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর, স্থানীয় নির্বাচন আগে চায় জাতীয় নাগরিক কমিটি। এবং 4 দিন ধরে জ্বলছে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানলে পড়ে ছারখার বিস্তীর্ণ এলাকা।
ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গ, আদালতে দণ্ডিত ট্রাম্প, তবে মুক্তি পেলেন শর্তহীন মুক্তি, ঘুষ দেওয়ার তথ্য গোপন। 8 পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে 11 ধরনের কোটা। 8 বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে 7টিতে পোষ্য কোটা রয়েছে। সারা সব বিশ্ববিদ্যালয়ে 11 ধরনের কোটার সবকটি নেই। ব্রডব্যান্ড ইন্টারনেটেও 10% সম্পূরক শুল্ক, ব্যয় বাড়বে গ্রাহকের। এদিকে ভুল সিদ্ধান্তে নিঝুম দ্বীপে হরিণের বংশনাশ। নিঝুম দ্বীপে বন বিভাগের বিট কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের লালন পালন করা একমাত্র হরিণটি হয়ে উঠেছে পর্যটকদের মূল ভরসা। পর্যটকেরা এই হরিণ দেখে তাদের আকাঙ্ক্ষা মেটান। নভেম্বর মাসে নিঝুম দ্বীপের বন বিভাগের বিট কার্যালয়ের পাশে থেকে তোলা একটি ছবি। এবারে পত্রিকা পরিবর্তন, পড়ছে কালের কণ্ঠ। আস্থাহীনতায় সংকটে বিনিয়োগ, শিল্প বাণিজ্য। উচ্চ সুদের হার বড় চ্যালেঞ্জ, বন্ধ হচ্ছে শিল্প কারখানা, নতুন বিনিয়োগেও ভাটা। অতীতের ভুল নীতির কারণে বিনিয়োগ চলে গেছে, বললেন অর্থ উপদেষ্টা। অভিমত, বিনিয়োগ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার হবে না, বলছেন হুমায়ুন রশিদ। আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না তামিম ইকবাল। 100 টাকার কল ও ইন্টারনেট ব্যবহারে 56 টাকার কর। কাতার ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করছে, বললেন তারেক রহমান। এবং 67 পণ্য ও সেবার শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি, IMF-এর চাপে কর বৃদ্ধি। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম, ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব, ক্রেতাদের ওপর আরও চাপ। যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণ মানুষ সবাই ব্যবহার করে, এতে পণ্যমূল্য বাড়বেই, এটির চাপ মানুষের উপর আসবে, বললেন ডক্টর জাহিদ হোসেন। ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে, শিশু ও বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। 2024 সালে যক্ষ্মা হাসপাতালেই ভর্তি 4783 রোগী। উত্তরা থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে সারা দেশে সতর্কতা জারি, দায়িত্ব অবহেলায় ওসি ও এএসআই প্রত্যাহার। ট্রাম্পকে সাজা, তবে জেল জরিমানা নয়, অভিযুক্ত হওয়ায় তথ্য রেকর্ডে থাকবে। পর্ণ তারকাকে ঘুষের তথ্য গোপন। বেনাপোল দিয়ে 3 আসামি সহ 12 জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। সবশেষে পড়ছি যুগান্তর। দৈনিক যুগান্তর, সত্যের সন্ধানে নির্ভীক। অপ্রয়োজনে 8 স্থলবন্দর, গচ্চা 450 কোটি টাকা। সাবেক মন্ত্রী এমপিদের প্রভাবে এসব বন্দর, বিপুল জমি অধিগ্রহণ ও অবকাঠামো তেমন কাজে আসছে না। ঢামেকে এখনো বেওয়ারিশ 6 লাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গ। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হচ্ছে, মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে, কেননা মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারেক সিদ্দিকের স্ত্রী, কন্যা এবং প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনের মধ্য থেকে অনানুষ্ঠানিকভাবে হলেও কেউ টিউলিপের স্থলাভিষিক্ত হতে পারেন। ভরা মৌসুমে বস্তায় বেড়েছে সর্বোচ্চ 700 টাকা, চাল বাজার চক্রে চড়া চালের বাজার। সরকারি বেসরকারি ইপিজেড শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার। এবং ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ, বলেন মির্জা ফখরুল। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। সকাল 24 দেখছেন, সাথে আছি তাসনুভা মোহনা। সময় হলো একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির, ফিরে এসে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ সকাল 24-এর সাথে আছি আমি তাসনুভা মোহনা। সংস্কারের দীর্ঘসূত্রিতা আর অবহেলায় 7 বছর ধরে বন্ধ রাখা পান্থকুঞ্জ পার্কটি হয়তো আর রক্ষা করা যাচ্ছে না। ধ্বংসের আয়োজনে শেষ পেরেকটি ঠুকতে যাচ্ছে হাসিনা আমলে নেয়া প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প। পার্কটি বাঁচাতে বর্তমান সরকারও অনেকটাই উদাসীন, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে পার্কটিকে বাঁচাতে লড়ে যাচ্ছেন গাছ রক্ষা আন্দোলন কর্মীরা। সাদ বিন শফিকের রিপোর্ট, ছবি তুলেছেন সবুজ হোসেন।
কনক্রিটে ঠাসা রাজধানীর প্রাণকেন্দ্রে একখণ্ড সবুজের আচ্ছাদন পান্থকুঞ্জ পার্ক। কারওয়ান বাজার সংলগ্ন হাজারো বৃক্ষ শোভিত 5 একর আয়তনের এই উদ্যান আশপাশের মানুষের কাছে ছিল এক স্বস্তির ঠিকানা। কিন্তু সেই ঠিকানার স্বরূপ বদলে দেয়া হচ্ছে নগর উন্নয়নের জাতাকলে। একসময়ের স্নিগ্ধ শীতল পার্কটিকে পরিণত করা হয়েছে রং রূপহীন এক পরিত্যক্ত জায়গায়। রাজুকের তত্ত্বাবধানে থাকা পার্কটির মালিকানা 80 দশকের শেষে আসে ঢাকা সিটি কর্পোরেশনের কাছে। 2018 সালে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় দক্ষিণ সিটি কর্পোরেশন। বিপত্তি শুরুটা সেখান থেকেই। গত 7 বছর ধরে এখানে প্রবেশে মানা সাধারণ মানুষের। আমরা যে চাইল্ডহুডে যে পার্কটা পেয়েছি, এখনকার এলাকার বাচ্চারা যেটা পাবে, আসলে এটা নিয়ে অনেক শঙ্কাজনক আর কি অবস্থা। যখন পার্কটা বন্ধ করে দেওয়া হলো তখন আমরা চিন্তাযুক্ত হয়ে পড়ছি যে পার্কটা বন্ধ করলো কেন। অরাত করে মাঝখানে এরা পার্কের কোম্পানির দিছে, দেওয়ার পর আর আমরা আলাদা করতে পারি না। দীর্ঘ সংস্কার প্রক্রিয়ার মধ্যেই জানা যায় পান্থকুঞ্জ পার্কের একপাশে নির্মাণ করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, যেখানে ওঠানামা করবে গাড়ি। তাই পার্কটি রক্ষার দাবিতে সম্প্রতি জোরালো আন্দোলনে নামেন পরিবেশবাদীরা। আবার সে আন্দোলনে বাধা দেয় আরেকটি পক্ষ। 40 প্রজাতির 2000 গাছ কাটা হয়েছে। বুবনশীলরা ছিল, তারা আবাসস্থল হারিয়েছে। দোয়েল, কাক এবং অন্যান্য যে গাছ আপনি দেখেন পুরোটা খালি করে ফেলেছে। পার্কগুলোকে ডেভেলপমেন্টের নামে নষ্ট না করে এটাকে রিডিজাইন করে আরও কীভাবে এটাকে স্বতঃস্ফূর্ত করা যায়, মানুষের অংশগ্রহণ, সেই জায়গাটা নিশ্চিত করাই মূলত আমাদের প্রতিবাদ। যদিও আমাদের সাথে সরকারের কয়েক দফা মিটিং হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশানুরূপ বার্তা পাইনি। পরিবেশের ক্ষতি বিবেচনায় র্যাম্পের প্রাথমিক নকশায় আনা হয় পরিবর্তন। সংশোধিত নকশা তৈরি করে স্থপতি ইকবাল হাবিবের প্রতিষ্ঠান ভিত্তি আর্কিটেকচার। তবে তাতেও রক্ষা পাবে না পার্কটি। অবশ্য পরিবেশ বিপর্যয়ের এমন আয়োজনে নিজের সম্পৃক্ততার কথা নাকচ করেন এই স্থপতি। এর ভিতর দিয়ে যাওয়াটা যখন নিশ্চিত যে যাবেই, এটাকে মিটিগেশন করার জন্য এনভায়রনমেন্টাল মিটিগেশন প্ল্যানের অধীনে হাতে নিচে আমি যতটুকু করা সম্ভব নিচে কি কি করা যায় তার একটা পরিকল্পনা জমা দিয়েছে, প্রায় 97 কোটি টাকার। আমরা বলেছি পান্থকুঞ্জ আর ধ্বংস যেন না করা। ওই সময় সরকারের যে এক ধরনের আত্মশ্লাঘা ছিল, সেখানে আমাদের এই সকল দাবি সম্মুখভাবে আমরা পরিপালন করতে বাধ্য হই, সক্ষম করতে পারি নাই। উন্নয়নের নামে প্রকৃতি বিনষ্টের এমন উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, একথা বলছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। পার্কটাকে যে এখানে বলি দেওয়া হচ্ছে, এটা আসলে আধুনিক পরিকল্পনার সাথে যায় না। বরঞ্চ বিগত সরকার যে তারা অবকাঠামো কেন্দ্রিক যে উন্নয়ন যে তত্ত্বটা নিয়ে এসেছিল, সেখানে আমাদের জনগণ কোনো প্রকল্পকে কোয়েশ্চেন করতে পারেনি, সেটারই একটা প্রতিফলন হচ্ছে এই ধরনের ডিজাইন। তো এই সরকার তো সংস্কারের কথা বলছে, তাহলে সংস্কার ভাবনায় অবশ্যই এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের যে এই লিঙ্কটা, সেই লিঙ্কটা বাতিল হওয়া উচিত। পান্থকুঞ্জ পার্কের সবুজে ভরা আবহ এলাকাবাসীর কাছে এখন কেবলই স্মৃতি, যদিও তারা স্বপ্ন দেখেন উন্নয়নের বলি থেকে রক্ষা পাবে এই উদ্যান। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাই আজ যাদের জন্মদিন তাদেরকে প্রাণঢালা অভিনন্দন চ্যানেল 24-এর পরিবারের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এবারে পৃথিবী বিখ্যাত যারা যারা আছেন তাদের কাদের জন্মদিন চলুন জেনে আসা যাক। 1842 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন দার্শনিক উইলিয়াম জেমস। জেমসকে 19 শতকের শেষ ভাগের একজন শীর্ষস্থানীয় চিন্তাবিদ, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী দার্শনিক এবং আমেরিকান মনোবিজ্ঞানের জনক হিসেবে বিবেচনা করা হয়। 2002 সালে প্রকাশিত জেনারেল সাইকোলজি বিশ্লেষণের পর্যালোচনায় 20 শতাব্দীর 14তম সর্বাধিক বিশিষ্ট মনোবিজ্ঞানী হিসেবে জেমসকে স্থান দিয়েছে। 1859 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জর্জ ন্যাথানিয়েল কার্জন। কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিক হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে 1899 থেকে 1905 সাল পর্যন্ত কর্মরত ছিলেন। কার্জন 1919 থেকে 1924 সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে কাজ করেছেন। কার্জনের সর্বাপেক্ষা বিতর্কিত পদক্ষেপ ছিল বঙ্গভঙ্গ। 1942 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশি সঙ্গীতশিল্পী আঞ্জুমান আরা বেগম। তিনি চলচ্চিত্র, টেলিভিশন এবং মঞ্চের গানে কণ্ঠ দিয়েছেন। বেগম 1958 সালে 16 বছর বয়সে প্রথম চলচ্চিত্রে নেপথ্যে গানে কণ্ঠ দেন। সঙ্গীতে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে 2003 সালে 21 পদকে ভূষিত করে। 1945 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, খ্যাতনামা সাংবাদিক সাইমন ড্রিং। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইংরেজ সংবাদদাতা, টেলিভিশন উপস্থাপক এবং প্রতিবেদন নির্মাতা। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের বৈদেশিক প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক জায়গা ভ্রমণ করে তরতাজা ও গুরুত্বপূর্ণ খবর পরিবেশনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তান বাহিনীর আক্রমণের বিবরণ দৈনিকে তুলে ধরে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেন। 1971 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন গায়িকা মেরি জেন ব্লাইজ। তিনি একাধারে গায়িকা, গীতিকার, অভিনেত্রী ও মানবহিতৈষী। তার প্রকাশিত 13টি স্টুডিও অ্যালবামের মধ্যে 8টি বিশ্বব্যাপী বিক্রিতে মাল্টি প্লাটিনাম খ্যাতি লাভ করেন। ব্লাইজ 9টি গ্র্যামি পুরস্কার, 4টি আমেরিকান মিউজিক পুরস্কার, 12টি বিলবোর্ড মিউজিক পুরস্কার অর্জন করেন এবং 3টি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এবারে চলুন একটু গান শুনে আসি। শেরপুর থেকে এবারে যুক্ত করছি সঙ্গীত শিল্পী রেদওয়ানুল ইসলাম রুমান এবং রাকিবুল হাসান রাকিবকে। তারা দুই ভাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, বাবার অনুপ্রেরণায়, যেহেতু বাবা সঙ্গীত শিল্পী, তারা দুজন গানকে ভালোবেসে গান করছেন। এই দুজনের যুগল পরিবেশনা এবারে আপনাদের জন্য। চলুন আমরা গান শুনি। কি গান শুনছি আমরা? আমিরুদ্দিন, কারি আমিরুদ্দিনের কি সুখে যায় দিন রজনী কেউ জানে না, এই গানটা দিয়ে আমরা শুরু করছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমার কি সুখে যায় দিন রজনী, কি সুখে যায় দিন রজনী, আমার কি সুখে যায় দিন রজনী, কে জানে না। তুহু সুরে মনের আগুনার জ্বালায় না, তুহু সুরে মনের আগুনার জ্বালায় না। আমার প্রাণ বন্ধু আর তুলনা না, বলি যে তোরে দেশ বিদেশে থাকো কোকিল চিনমিতারে। আমার প্রাণ বন্ধু আর তুলনা নাই, বলি যে তোরে দেশ বিদেশে থাকো কোকিল চিনমিতারে। সে আমার হৃদয়েরই ধন, সে ছাড়া অসহায় হইয়া জুড়ে দুনয়ন, কোকিল যারে চাহে আসিবে বলিয়ে গেল, আসিবে বলিয়ে গেল, আসিবে বলিয়ে গেল, ফিরে এলো না। তুহু সুরে মনের আগুন আর জ্বালায় না, তুহু সুরে মনের আগুন আর জ্বালায় না। দুই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শেরপুর থেকে রুমন এবং রাকিব, দুই ভাইয়ের যুগল পরিবেশনা দেখছিলাম আমরা। শেষ করছি আজকের সকাল 24। যাবার আগে শুভ সকাল আরও একবার।